যার ফলশ্রুতিতে আমাদের 71 সালের অনুসম্পর্ক আমাদের মুক্তিযুদ্ধে যেটা হলো, আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসটা যদি পর্যালোচনা করি, কেন আমি পর্যালোচনা করছি সেটা আমি একটু পরে আপনাদেরকে ট্যাগ করে দিচ্ছি। 24-এর সাথে 71 সালের কি সম্পর্ক? 71 সালে যখন মুক্তিযুদ্ধ সংগঠিত হয় তখন শেখ মুজিবুর রহমান 25শে মার্চ রাতেই কিন্তু গ্রেপ্তার হয়ে ভারতে চলে যান, সরি পাকিস্তানে চলে যান। তার পরবর্তীতে সারা বাংলাদেশে কোনো চেইন অফ কমান্ড ছিল না। এই মুহূর্তে আমরা ইতিহাস থেকে যেটা জানতে পারি, এই মুহূর্তে স্বাধীনতার ঘোষণা দিল কে? মেজর জিয়া। মুক্তিযুদ্ধে অন্যতম একজন সফল সেক্টর কমান্ডার মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিলেন। আমাদের মুক্তিযুদ্ধ শুরু হলো। আমাদের বীর বাঙালিরা সকল ধর্ম কর্ম সকল পেশার মানুষজন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে দিল। তার ফলশ্রুতি হল আমরা জানলাম যে মুক্তিযুদ্ধে আমাদের সর্বাধিনায়ক ছিল কে? জেনারেল ওসমানী। কিন্তু মুক্তিযুদ্ধ আমরা যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করি তখন কি জেনারেল ওসমানীর হাতে আমরা ক্ষমতা হস্তান্তর দেখি? ভারত তার ব্যক্তিগত স্বার্থে, ভারত সম্পূর্ণ তার নিজস্ব স্বার্থে আমাদের মুক্তিযুদ্ধকে ব্যবহার করে পাকিস্তান থেকে বাংলাদেশকে দ্বিখণ্ডিত করে। এটাতে আমাদের কি উপকার হলো? বাংলাদেশিদের জাতীয়তাবাদ ছিল। বাংলাদেশি জাতীয়তাবাদটা হচ্ছে যে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চাই, যেখানে আমরা আমাদের নিজেদের মায়ের ভাষায় কথা বলতে পারবো, যেখানে আমরা আমাদের নিজেদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারবো, যেখানে আমার তারেক ভাই যেটা বললো যে আমি আমার স্বাধীনভাবে আমি আমার চলাফেরা করতে পারবো। সেটার জন্য বাংলাদেশি জাতীয়তাবাদটা। কিন্তু মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আমরা দেখি যে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করিনি, আমরা ভারতের কাছে আমাদের দেশটাকে বিক্রয় করে দিয়েছি। এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাবাহিনীর মধ্যে একটা বিশাল ধরনের যে গণ্ডগোল বা মতানৈক্য তৈরি হয়, সেটা হচ্ছে ক্রেডিবিলিটির সাথে। মুক্তিযুদ্ধের ক্রেডিটটা কে নিবে? ভারত বলতেছে আমি বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছি, আর মুক্তিযোদ্ধারা বলতেছে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আজকে কথাটা এই কারণে বললাম, এই ইতিহাসটা এই কারণে জানলাম, 24-এর 5ই আগস্টের পরে আমাদের ভিতরে সবচেয়ে বড় বৈষম্য যেটা তৈরি হয়ে গেছিল সেটা হচ্ছে ক্রেডিবিলিটি। কে ক্রেডিট নিবে? এই বিপ্লব কে সাধন করছে? বিএনপির কথা হচ্ছে আমাদের 1000 শহীদ হয়েছে, আমাদের কথা হচ্ছে আমরা সম্মুখভাবে পিছন থেকে নেতৃত্ব দিয়েছি। আমরা দেখলাম যে আমাদের নেতৃবৃন্দ তারা সম্মুখ সারিতে সেনাপতির পেশে যুদ্ধ করেছে। এই ক্রেডিট নিতে গিয়ে 5ই আগস্টের পরে আমরা আবার যারা বিপ্লবের সাথে সংশ্লিষ্ট ছিলাম, যারা গণঅভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট ছিলাম, সবাই আমরা বিচ্ছিন্ন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখতে পাই আমরা যে যার ব্যক্তিগত আদর্শে আবার ফিরে গেলাম, যার কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে সবাইকে একসাথে রাখার একটা প্ল্যাটফর্মের চেষ্টা করা হলেও এক একজন এক এক মেন্টালিটি, এক একজন এক এক আদর্শকে ধারণ করার কারণে আজকে সমন্বয়ক নামটা একটা গালি হিসাবে পরিণত হয়েছে। আমরা কি কথাটা মানে? যার কারণে আমরা যখন নাগরিক পার্টি একটা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছি, আমরা সবচেয়ে বড় প্রতিবন্ধকতা করতেছি 5ই আগস্ট পরবর্তী আমাদের ভাইদের বিভিন্ন নেতিবাচক কার্যকলাপ। যার কারণে আমি সবাই বলেন আমরা খুব আশাবাদী এনসিপি নিয়ে, আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে কোনো ভারতীয় আধিপত্যবাদ থাকবে না, কোনো বহির্বিশ্বের আধিপত্যবাদ থাকবে না, কোনো ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশে আমাদের কণ্ঠরোধ করে কথা বলতে পারবে না। এবং হচ্ছে যে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ধর্মীয় তত্ত্বের ভিত্তিতে একটা নৈতিক বাংলাদেশ আমরা গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু বাস্তবতা হল আমরা যখন মাঠ পর্যায়ে কাজ করতে গেলাম তখন আমরা দেখলাম আমাদের ভিতরে আমরা আমাদের আদর্শটাকে ধারণ করতে পারছি, আমরা আমাদের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। আমরা যখন বৈষম্যের বাইরে এসে আমরা যখন একটা পেশাজীবী প্ল্যাটফর্ম করলাম, নাগরিক কমিটি, এটা একটা পেশাজীবী প্ল্যাটফর্ম। এই পেশাজীবী প্ল্যাটফর্মে ছিল শ্রমিক থেকে শুরু করে ডাক্তার, সরকারি কর্মচারী, কর্মকর্তা শুরু করে সকল পেশাজীবী মানুষদেরকে নিয়ে আমরা নাগরিক কমিটি করতে। নাগরিক কমিটির উদ্দেশ্যটা ছিল বাংলাদেশের সকল পেশার শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ বাংলাদেশে নিয়ে আসার জন্য। যে আমাদের বিভিন্ন ধরনের মতানৈক্য থাকবে, আমাদের দলীয় আদর্শ ভিন্ন থাকতে পারে, আমাদের ধর্মীয় আদর্শ ভিন্ন থাকতে পারে, আমাদের নৈতিকতার বিভিন্ন পার্থক্য থাকতে পারে, কিন্তু এক বাংলাদেশ পক্ষে আমরা অভিন্ন থাকি, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা অভিন্ন থাকি। আপনারা কি মনে করেন
যে 5ই আগস্ট চলে গেছে, শেখ হাসিনা বিদায় নিছে, সেখানে আমরা যে বাংলাদেশ আবার স্বাধীন করে ফেলেছি, মোটেই। 5ই আগস্টের মাধ্যমে আমরা একটা বৃহত্তর যুদ্ধের মধ্যে মাত্র পা দিয়েছি। এই যুদ্ধটা কবে শেষ হয় এটা সঠিক করে বলা যায়। এই যুদ্ধটাতে তখনই আমরা বিজয়ী হব যখন আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো। তখনই আমাদের পরাজয় যত দ্রুত আসবে, যত আমাদের ঐক্যের বিচ্যুতি ঘটবে। আসেন, কথাগুলা এই কারণে বলতেছি যে আমরা যখন নাগরিক পার্টিকে নিয়ে কাজ করতে গেলাম, আমরা গ্রুপ লেভেলে আমরা কিছু প্রতিবন্ধকতা শিখলাম। এটা আসলে খুব কমন, স্বাভাবিক। মানুষের যার যার পারসেপশন এক এক রকম হতে পারে, এক একজনের এক্সপেকটেশন এক এক। কেউ নাগরিক পার্টির সদস্য হয়ে বলতে পারে, ভাই আমার এই লাগবে, আমার এই লাগবে, আমার সেই লাগবে। কেউ বলতে পারে যে একটা প্রোগ্রাম আমাদের দ্বারা সম্ভব না টেম্পোস্টানে গিয়ে চাঁদাবাজি করা, আমাদের দ্বারা সম্ভব না দপ্তরে দপ্তরে গিয়ে চাঁদাবাজি করা, আমাদের দ্বারা সম্ভব না যে মাদক কারবারিদের সাথে হাত মিলিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া। তাহলে আমরা কীভাবে সম্ভব চালাবো? তাদের ভিতরে বাংলাদেশের জাতীয়তাবাদ আছে, তাদের ভিতরে নীতি নৈতিকতা আছে, তাদের ভিতরে ঐক্যবদ্ধতা আছে, তাদের ভিতরে কোনো রুলিং নেই। ইতিমধ্যে একটা কথা বলি, রিসেন্টলি একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আমরা আমাদের স্টেটের কিছু ভাই যারা ঢাকায় আপনার বিভিন্ন জায়গায় রাজনীতি করতেছে, বিভিন্ন ভাইয়ের রাজনীতি, আপনারা জানলে খুশি হবেন যে অনেক ভাইয়ের রাজনীতি পুশ করার চেষ্টা নোয়াখালীতে হয়েছে। আমরা হইতে গিয়ে আমরা বলেছি যে আমরা কোনো ভাইয়ের, আমরা সব ভাই মিলে এক ভাই, আমরা সব ভাই মিলে আনছি, আমরা কোনো এক এক ভাইয়ের না, আমরা এককভাবে হান্নান মাসুদের না, আমরা এককভাবে হাসনাতের না, আমরা এককভাবে নিজামের না, আমরা এককভাবে নফিউলের না, আমরা সবাই মিলে আছি। এবং আমরা এই নীতিটাকে নোয়াখালীতে প্রতিষ্ঠিত করি, যার কারণে কিছু ভাই আমাদের কাছে খুব দ্রুত আসছে, যারা আমাদেরকে ভালোবাসে